নমস্কার বন্ধুরা, কলকাতা বিমানবন্দর হয়ে আন্দামান দ্বীপপুঞ্জের এই 10 দিনের ভ্রমণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে নেমে গেলাম। পোর্ট ব্লেয়ার, আন্দামানের পোর্ট ব্লেয়ার বিমানবন্দরটি একটি সুন্দর এয়ারপোর্ট। এদের মালপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিমানবন্দরের বাইরে। বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বাইরে থেকে দেখতে থাকলাম এবং আমাদের যে গাড়িতে যাওয়ার কথা সেই চালকের খোঁজ করতে লাগলাম। তিনি এলে তার গাড়িতে প্রবেশ করে আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে থাকলাম। আমাদের গাড়ির চালক অজয় মিস্ত্রি আমাদের ঘোরাচ্ছেন এবং দেখাচ্ছেন সুনামির সময় আন্দামানে কী জাতীয় ক্ষতি হয়েছিল। ভারত সেবার সঙ্গে আবাস থেকে খুব সুন্দর পরিবেশ এবং সামনেই একটি জলাভূমি আছে, বিশাল জলাভূমি। এই জলাভূমিটাও ভারত সেবার সঙ্গের। কলকাতা হাইকোর্টের সার্কিট ব্রাঞ্চ। আচ্ছা, হাইকোর্টটা কলকাতার আন্ডারে আছে। হ্যাঁ, এটা সার্কিট ব্রাঞ্চ আছে। আন্দামানে আমরা সেলুলার জেলের দিকে যাচ্ছি। পোর্ট ব্লেয়ার, এটা পোর্ট ব্লেয়ারের ঘন্টাঘর, মেন সিটি এরিয়া। এদিকে রাস্তা, ওদিকে চৌমনি। আমরা সেলুলার জেলের কাছে চলে এসেছি, এবার সেলুলার জেলে ঢুকবো। আমরা ঐতিহাসিক সেলুলার জেলের সামনে দাঁড়িয়ে আছি। সেলুলার জেলের ওপরে জাতীয় পতাকা উঠছে। সেলুলার জেলে স্বাধীনতা সংগ্রামীদের উপর ব্রিটিশ শাসকদের হৃদয় বিদারক অত্যাচার মনকে নাড়িয়ে দেয়। ভেতরে মিউজিয়াম, का एडमिनिस्ट्रेटिव ब्लॉक है जो देख रहे हैं आप लोग। और देखिए मॉडल में ये एडमिनिस्ट्रेटिव ब्लॉक है। एडमिनिस्ट्रेटिव ब्लॉक बोलते हैं, यानी कि उस समय जितने भी ब्रिटिश अफसर थे रहने के लिए इसी ब्लॉक को यूज करते थे। इसमें रहते थे, रिकॉर्ड को मेंटेन किया जाता था। अभी गवर्नमेंट इसको एग्जीबिशन अपना ऑफिस और लाइब्रेरी बना दी, जो आप लोगों ने। तो लौटते वक्त आप लोग अपने फैमिली के हिसाब से फोटोग्राफी करके वापस आ सकते हो। बाहर जाने के लिए वहाँ पे एक छोटा सा डोर है, जहाँ पे पीने का पानी, वॉशरूम और गवर्नमेंट का सोवेनियर शॉप है। एग्जिट आपका वहीं से रहेगा। কিভাবে এখানে এই সেলুলার জেলে কয়েদিদের ফাঁসি দেওয়া হতো, তাদের অত্যাচার করা হতো এবং সেই অত্যাচার বা ফাঁসি যাতে অন্যান্য কয়েদিরা দেখতে পায় এ ব্যবস্থাও ছিল। সেগুলো বিস্তারিতভাবে যারা গাইড জানালেন। এছাড়া মডেল আকারে এবং ছবি আকারেও এগুলো বিস্তারিতভাবে প্রদর্শিত হয়। দেখলে এগুলো আজকের এই স্বাধীন ভারতবর্ষে গা শিউরে ওঠে। यहीं बांध के मारा जाता था। इसे इंग्लिश में फ्लॉगिंग फ्रेम कहा जाता है। मारते वक्त सिस्टम ऐसा होता था कि फर्स्ट ऑफ ऑल फ्रीडम फाइटर्स को टोटली नेकेड किया जाता था, यानी कि शरीर से पूरे कपड़े निकाल दिए जाते थे। उसके बाद इनके हैंड्स, वेस्ट एंड लेग्स, यानी कि हाथ, कमर और पांव, तीनों चीज को बांध देते थे। एक कपड़ा लेते थे। नॉर्मली फ्रीडम फाइटर 7 से 10 बेद खाने के दौरान अपना होश खो देता था, यानी कि 700 लोगों को देखने के लिए सिर्फ 23 गार्ड का जरूरत था। 23 गार्ड सफिशिएंट पूरा जेल को आराम से वॉच कर सकते। जब आप लोग सेल देखने जाओगे तो सेल के सामने खड़े होने से पहले आप देखेंगे लेफ्ट हैंड साइड में उल्टे हाथ की तरफ में इसका लॉकिंग सिस्टम, काफी स्ट्रॉन्ग लॉकिंग सिस्टम था। बहुत दूर से लॉक करते थे। कहा जाता है कि लॉक करने के बाद जो फ्रीडम फाइटर सेल के अंदर होगा, এই সেলুলার জেলের বারান্দা, আর দুপাশে, এক পাশে বাইরে বারান্দা আর এক পাশে কয়েদিদের থাকার ঘর, যেখানে কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না এবং একটি মাত্র জানলা ছিল। এই সেল দেখতে দেখতে আবেগতাড়িত আমাদের একটাই বক্তব্য, প্রত্যেক ভারতবাসীর এখানে আসা উচিত। বীর সাভারকার সেল।
লোহার পাত্রে খাবার দেওয়া হতো, এইরকম একটা জায়গায় শোয়ার ব্যবস্থা ছিল। আন্দামানের সেলুলার জেল থেকে যে পোর্শনটা এখন জেলের হসপিটাল করে দেওয়া হয়েছে সেই পোর্শন, এবং একদম টপ যে সেলুলার জেলের টপ পয়েন্ট থেকে সমুদ্র। সেলুলার জেলের মধ্যে দুষ্প্রাপ্য কিছু ছবি নিয়ে এই এক্সিবিশনটা পার্মানেন্টলি করা আছে। আন্দামানের সেলুলার জেল দেখে আমরা এখন কলব্রিন্স বিচে চলে যাব, তারপরে আবার আমরা ফিরে আসব। পোর্ট ব্লেয়ারের কলব্রিন্স বিচ, এবং অসাধারণ সুন্দর এই বিচটা, গোল হয়ে ঘুরে এসছে বিচটা, খুব সুন্দর। আমরা এসেছি আন্দামানের পোর্ট ব্লেয়ারে নেভাল ম্যারাইন মিউজিয়াম, সামুদ্রিকা, এই তার চত্বর। এইখানে আছে ব্লু হোয়েলের স্কেলিটন। পোর্ট ব্লেয়ারের এই সামুদ্রিকা মিউজিয়ামে বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণীদের জীবাশ্ম ইত্যাদি আছে, বিভিন্ন ধরনের শাঁখ আছে, কড়ি আছে, যেগুলো আমরা আগে পয়সা হিসেবে ব্যবহৃত হতো। এটা হচ্ছে মেন হারবার অফ পোর্ট ব্লেয়ার। এখানে বড় বড় সি দাঁড়িয়ে আছে, এখানে চাথাম সমিল আছে, সেটা দেখতে যাব। পোর্ট ব্লেয়ারের চাথাম সমিলের কাছ থেকে পোর্ট ব্লেয়ারের সমুদ্রের দৃশ্য দূরে দেখা যাচ্ছে। ওই যে সাদা জাহাজটা, ওই জাহাজে কলকাতা থেকে এখানে লোকজন আসে। সমুদ্র আর এই চাথাম ব্রিজ দিয়ে এই দ্বীপটা যুক্ত আছে। এই যে এখানে আমরা চাথাম সমিলে যাব। চাথাম সমিলের এলাকা, গভর্নমেন্ট সমিল আন্দামানে। পোর্ট ব্লেয়ারে এই চাথাম সমিলে একটি সুন্দর মিউজিয়াম আছে, তথ্য আকারে এখানে অনেক কিছু জানতে পারা যায়। মিউজিয়াম ফোনিক্স বে, এখান থেকে আন্দামানের যে ছোটো ছোটো দ্বীপগুলো আছে সেখানে যাওয়া যায় সরকারি বোটে। ফিশারিজ অ্যাকোয়ারিয়াম আন্দামান, পোর্ট ব্লেয়ার। আমরা আন্দামানের পোর্ট ব্লেয়ারে ওয়ান্ডার বিচের দিকে যাচ্ছি। যাচ্ছি ওয়ান্ডার বিচে, ফিশারম্যানদের এরিয়া। ফিশারম্যান এরিয়াটা খুব সুন্দর জায়গা, সুন্দর দৃশ্য। ঠিক আছে, ওয়ান্ডার বিচে যাওয়ার পথেই বিশাল সমুদ্র দেখা যাচ্ছে। আন্দামানের পোর্ট ব্লেয়ারের ওয়ান্ডার বিচ, এটি একটি অসাধারণ বিচ। খুব ছোট বিচ হলেও খুব সুন্দর, লোকজনও খুব বেশি নেই, দারুণ সুন্দর বিচটা, দেখার মতো, ঢেউও অল্প।
এই বিচে সময় কাটিয়ে অনেকক্ষণ ধরে আমরা চেষ্টা চালালাম সূর্যাস্ত দেখার। সূর্যাস্তর জন্য আকাশ যা রঙে রঙিন হয়ে উঠলো সেটা অবশ্যই দেখা। তবে মেঘে ঢেকে যাওয়ার জন্য সূর্য যে পশ্চিমে সমুদ্রের অতল তলে ডুবে যায় সেটা আমাদের আজ আর দেখা হলো না, অন্য সময় নিশ্চয়ই আবার হবে। আজকে পোর্ট ব্লেয়ারের বিভিন্ন জায়গা ঘোরা আমাদের শেষ। আমরা আগামীকাল যাব রস আইল্যান্ডে। আমরা যাব ওই বাকি বস্তি হয়ে রস আইল্যান্ড। রস আইল্যান্ডে যাওয়ার টাকা নেওয়া হয় এবং এন্ট্রি করা হয়। রস আইল্যান্ডে যাওয়ার রাস্তা এবং পোর্ট ব্লেয়ারে রস আইল্যান্ড যাওয়ার জেটি। রস আইল্যান্ডে যাওয়ার জন্য সবাই বোটে উঠছে। পোর্ট ব্লেয়ার থেকে আমাদের বোট সমুদ্রে ছেড়ে গেল। আমরা বসে আছি সব, তরুণ দুটি বসে আছে, পেছনে আছে বিশ্বজিৎরা, চন্দ্রা। রস আইল্যান্ডে যাওয়ার জন্য আমরা বোটিং করছি। রস আইল্যান্ডের জেটি থেকে সমুদ্র এবং ওপাশের পোর্ট ব্লেয়ার সিটি। রস আইল্যান্ডের জেটিতেই আমরা সমুদ্রের জলে বিভিন্ন ধরনের রঙিন মাছ দেখতে লাগলাম। রস আইল্যান্ডে নামার পরই দেখলাম বেশ কয়েকটি জাপানিজ বাংকার, যেগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল। রস আইল্যান্ডে নামার পরই দেখলাম অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে খোলা জায়গায়। বন্য হরিণ হলেও মানুষের সংস্পর্শে এরা মানুষের দোস্ত হয়ে গেছে। মানুষ সামান্য কিছু খাবার দিলে এরা খুশি হয়। নারকোল এর মধ্যে একটা অন্যতম জিনিস, যেটা এরা খুব সুন্দর খায়। পাওয়ার হাউস ছিল বহুদিন, এখন অযত্নে নষ্ট, গাছে ভর্তি হয়ে আছে। ব্রিটিশরা যেহেতু এই আন্দামানে কলোনি করেছিল, সেহেতু তাদের প্রয়োজনীয় ব্যবহারের জিনিস তারা এখানে তৈরি করে নিয়েছিল, চার্চ, গির্জা, পাওয়ার হাউস ইত্যাদি। রস আইল্যান্ডে সুইমিং পুল, বেকারি, পাওয়ার হাউস ইত্যাদি এখানে আছে। বেকারি পাওয়ার হাউস ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। সবটাই ব্রিটিশ আমলে ব্রিটিশরা তৈরি করেছিল, এখন সবই ধ্বংসাবশেষ আকারে পড়ে রয়েছে, যেগুলো মানুষ ঐতিহাসিক নিদর্শন হিসেবে দেখে। রস আইল্যান্ডের লাইট অ্যান্ড সাউন্ড কমপ্লেক্স, তবে এখন এটা বন্ধ আছে। এই গাড়িগুলোতে রস আইল্যান্ডটা ঘোরা যায়, হেঁটেও ঘোরা যায়। রস আইল্যান্ডের চার্চ, এই চার্চটি একটি যথেষ্ট বড় চার্চ ছিল, বর্তমানে একদম ভগ্নদশা। রস আইল্যান্ডে এই রাস্তা দিয়ে ওই দূরে লাইট হাউসে যাওয়া যায়। নামতে নামতে আমরা এক ময়ূর দম্পতিকে পেয়ে গেলাম। ওরা আমাদের দেখছে, আমরাও ওদের দেখছি। ওদের কোনো ভয় ডর নেই, আমরা শুধু দেখছি।
রস আইল্যান্ডে ঘুরেছি আমরা, ঘুরে এবার আবার পোর্ট ব্লেয়ারের দিকে যাব। এই হচ্ছে জেটি, এই সমুদ্র, নদী এবং রস আইল্যান্ড। রস আইল্যান্ডে মাছের ঝাঁক। এই টাকাটার যে ছবিটা আছে ওপরে, এটা নর্থ বে, দূরে যে দেখা যাচ্ছে নর্থ বে, টাকাটার ছবির সঙ্গে এই ছবিটা সমান। রস আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার দিকে বোটে করে আসছি, ফিরে আসছি। আমাদের হ্যাভলকে যাত্রা শুরু হয়ে গেল। সকাল 6:30টার লঞ্চ, বোর্ডিং সব হয়ে যাওয়ার জন্য 6:20তেই ছেড়ে দিয়েছি। আমরা এখন হ্যাভলক দ্বীপের দিকে যাচ্ছি, গ্রিন ওশান 1 শিপে। সাইক্লোনের কারণে দুদিন শিপ বন্ধ থাকার পর আজকে একটু ওয়েদার ভালো হওয়াতে শিপ ছেড়েছে। তবে আজকে প্রচণ্ড রোলিং, তার ঢেউ আছে। যারা যাত্রীরা তারা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, বমি করছেন এবং তারা খুঁজছেন আপাতত শান্ত পরিবেশ, কিন্তু কিছু করার নেই। আমরা হ্যাভলক দ্বীপে নেমেছি। সাধারণ দৃশ্য, সমুদ্র, গ্রিনারি, দারুণ। আমরা শিপ থেকে নামছি হ্যাভলকে। আমাদের শিপ এইখান থেকে নামলাম, গ্রিন ওশান 1। অর্থাৎ আন্দামানের হ্যাভলক দ্বীপে সানরাইজ হোটেলে উঠেছি। সেই হোটেলের সি বিচ, সেই সি বিচের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। এই বিচটা এদের প্রাইভেট বিচ, হোটেলের অসাধারণ বিচ। এই বিচ দিয়ে আমরা এগোচ্ছি, দেখব বিচটা। চারিদিকে নারকেল গাছের সারি, প্রচুর নারকেল গাছ। এইখানে বসার জায়গা, আর সব ওই সামনের দিকে অনেক রুম আছে, সেই রুমে থাকার ব্যবস্থা। আজকে হাওয়া খুব আছে এবং রোলিংও আছে। আন্দামানের বিভিন্ন দ্বীপে ঘুরে বেড়ানোর জন্য বিভিন্ন ধরনের বাইক, স্কুটার, স্কুটি ইত্যাদি পাওয়া যায়। অনেকেই এইগুলো ব্যবহার করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এবং আমরা এখন যে বিচে আছি, কালাপাত্তার বিচ, আজকের আকাশ পরিষ্কার এবং রৌদ্র অসাধারণভাবে ঝলমল করছে। আমরা বিচটাও দেখছি, সমুদ্রও দেখছি, নীল সমুদ্র, অসাধারণ অসাধারণ। কালাপাত্তারের পর আমরা দেখে নেব রাধানগর বিচ। হ্যাভলক দ্বীপের রাধানগর বিচ, এটা বলা হয় এশিয়ার দ্বিতীয় সুন্দর এবং বৃহত্তম বিচ হিসেবে খ্যাত। বহু পর্যটক এখানে আসেন এবং এখানকার যে সৌন্দর্য সেটা উপভোগ করেন। গ্রিনারি যেমন আছে সেই রকম একই রকমভাবে সমুদ্রের ঢেউ খুব উত্তাল, খুব সুন্দর।
রাধানগর বিচ, তার সমুদ্র এবং এর গ্রিনারি। একদিন হ্যাভলক দ্বীপ বেড়ানো বা সলাস দ্বীপ বেড়ানো আমাদের শেষ হলো। গাড়ি এসে গেছে। সকালবেলা আমরা সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে চলেছি হ্যাভলকের জেটি ঘাটের দিকে। এই জেটি ঘাট থেকে আমরা নীলে পৌঁছবো। গ্রিন ওশান ওয়ান, এইটাই আমরা হ্যাভলক থেকে যাব নীল আইল্যান্ড। টিকিট চেক হচ্ছে। গ্রিন ওশানে আমরা হ্যাভলক থেকে নীল আইল্যান্ডের দিকে যাচ্ছি। এর মধ্যেও অচেনার আনন্দে অনেকে নাচে গানে মশগুল। নীল আইল্যান্ড, আন্দামানের নীল আইল্যান্ড। ন্যাচারাল বিচ এবং প্রচুর কোরাল। এটা পুরো কোরাল আইল্যান্ড, এগুলো সব কোরাল। এখন ভাটার সময়, তাই এই জল চলে গেছে এবং যার ফলে দেখা যাচ্ছে বেশ কিছু মাছ, এই ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে, আমি জানি না, জলের মধ্যে রয়েছে ছোটো ছোটো মাছ। লক্ষণপুর টু বিচ নীল আইল্যান্ডে একটি অসাধারণ বিচ। এখানে ন্যাচারাল ব্রিজ আছে এবং সমুদ্রের জল ভেতরে ঢুকে যাওয়ার ফলে ছোট ছোট যে জলের জায়গাগুলো তৈরি হয়, যেখানে জল আটকে যায়, সেখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ খেলা করে। এর সমুদ্র, এখানকার বনানী, এখানকার কোরাল, এখানকার জীবিত কোরাল সবই অসাধারণ। সবচেয়ে ভালো লাগে এখানকার এই ন্যাচারাল বিচটা দেখতে এবং এই সমগ্র অঞ্চলটা সুন্দরভাবে দেখে নেওয়া যায়, অনেকক্ষণ সময় ধরে দেখতে হয়। এই সেই নীল আইল্যান্ডের লক্ষণপুর বিচের ন্যাচারাল ব্রিজ, ন্যাচারাল অ্যাকোরিয়াম। বিভিন্ন রঙিন মাছ দেখতে দেখতে দেখা পেয়ে গেলাম একটি সাপে, সে মাছ খাচ্ছে। নীল আইল্যান্ডে লক্ষণপুর টু বিচে ন্যাচারাল ব্রিজ। এই লক্ষণপুর ন্যাচারাল ব্রিজ, এটা সেকেন্ড ব্রিজ। ফিঙ্গার কোরাল। লক্ষণপুর 2 নম্বর ব্রিজে, ন্যাচারাল ব্রিজে বিভিন্ন ধরনের কোরাল। লক্ষণপুর 2 বিচে যাওয়ার রাস্তা। লক্ষণপুর বিচ 2তে আমরা যাচ্ছি। এই বিচের মূল সৌন্দর্য হলো এই বিচ থেকে অসাধারণ সুন্দর সূর্যাস্ত দেখা যায়। এছাড়া এর সমুদ্র ঢেউ এবং সমুদ্র সৈকত এবং পরিবেশ অসাধারণ। আন্দামানের নীলদ্বীপের সবজি বাজার, বেশিরভাগ বাঙালিরাই এই সবজি বাজারে বিক্রেতা। নীলদ্বীপে বাজারের পাশেই এই রাধাকৃষ্ণের মন্দিরে ঘুরে এলাম। প্রণাম জানালাম বিবেকানন্দের মূর্তিতে। আমরা ভরতপুর বিচে আসছি। এখানে আমরা স্কুবা ডাইভিং এবং গ্লাস বোট ইত্যাদি করতে পারবো। ভরতপুর বিচ নীল আইল্যান্ডে স্কুবা ডাইভিং, গ্লাস বোটিং, সাবমেরিন ইত্যাদি ইত্যাদি সমস্ত রকম সি অ্যাক্টিভিটিস
বা স্পোর্টস অ্যাক্টিভিটিস, ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। গ্লাস বোটিংয়ে যাব। আমরা এখন গ্লাস বোটে চলেছি সমুদ্রে দিয়ে। গ্লাস বোটে যাচ্ছি এখন, গিয়ে কোরাল দেখি। নিচে কোরাল দেখা যাচ্ছে। নাবিক সাহেব, আপনার দাদার নাম, আপনার নামটা? আমার নাম জয় কুমার দাস। আমাদের জয় গোপাল দা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন কোরাল এবং মাছ। অসাধারণ সুন্দরভাবে উনি দেখালেন। ফোন নাম্বারটা বলুন। 9474298871। আর দাদার নাম্বারটা বললেন, আপনারা এসে যোগাযোগও করতে পারেন এই নাম্বারে। আমরা গ্লাস বোট করে নেমে আসছি সব। আন্দামানের নীল জেটি থেকে আমরা পৌঁছবো এবার পোর্ট ব্লেয়ারে। আমাদের জাহাজ হচ্ছে গ্রিন ওশান, সেই দিকেই যাচ্ছি জেটি থেকে। আবার সেই গ্রিন ওশান রুতে উঠে পড়া এবং নীল দ্বীপ থেকে পোর্ট ব্লেয়ারের দিকে আস্তে আস্তে এগিয়ে চলা। নীল থেকে পোর্ট ব্লেয়ার যাচ্ছি শিপে। খুব রোলিং আছে আজকে। আমরা আন্দামানের পোর্ট ব্লেয়ারে এসে ওখান থেকে আজকে চিংড়িয়া টাপু যাচ্ছি। এবার আমরা মুন্ডা পাহাড় বিচে ঢুকবো। এন্ট্রি পয়েন্ট এবং চেক পয়েন্ট আছে, এখানে নাম লিখে ঢুকতে হবে। আন্দামানের পোর্ট ব্লেয়ারের কাছে চিংড়িয়া টাপু। সমুদ্র সুন্দর, পাহাড় সবুজ সবই আছে এখানে। এবং এখানে প্রচুর পাখিও আছে, বিশাল বিশাল গাছ আছে। আমরা আন্দামান ভ্রমণের এই তৃতীয় পর্বে হ্যাভলক, নীল এবং পোর্ট ব্লেয়ারের চিংড়িয়া টাপু দেখে এই ভ্রমণ বৃত্তান্তটি শেষ করলাম। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের সকলকে আবার ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করছি। আমরা আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে আজকে ডিগলিপুর এবং বারাটাং যাওয়ার জন্য 2:30টার সময় পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে এখানে 3:30টার সময় এসে পৌঁছলাম জিরাটাঙে। এটা হচ্ছে চেকপোস্ট। এই চেকপোস্টে আমরা থাকবো 5টা সাড়ে 5:30 অবধি। তারপরে এখান থেকে গাড়ি একসঙ্গে কনভয় করে ছাড়া হবে। এখানেই সমস্ত ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া, চা ইত্যাদি। ওয়াশরুম এর ব্যবস্থায় ওয়াশরুমে যাওয়া যেতে পারে, সব ব্যবস্থাই আছে। তারপরে খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া ভোর 5টা সাড়ে 5টার মধ্যে। প্রথমেই বারাটাঙের পরে জারোয়াদের যে অঞ্চল, সেই অঞ্চল ক্রস করব, জারোয়া দেখার চেষ্টা করব। এরপরে লাইমস্টোন কেভ আছে, মাঠ ভলকানো আছে এবং ডিগলিপুর যে সি বিচ ইত্যাদি আছে রসের ডিগলিপুরে, সেগুলো আমরা যাব। আমরা দেখতে পাচ্ছি দূরে দোকান খুলে গেছে এবং বেশ কিছু গাড়ির লাইনও পড়ে গেছে। লাইনের প্রথম গাড়ি, দ্বিতীয় গাড়ি, এইভাবে হয়তো 500-1000 গাড়িও দাঁড়িয়ে পড়তে পারে। আমরা এখন জিরাটাং চেকপোস্টে আছি। এখানে লোকে খাবার দাবার খেয়ে জারোয়া দেখার জন্য যায়। ভোর বেলা থেকে এখানে দোকান খুলে যায়। বারাটাং যাওয়ার চেক পয়েন্ট জিরাটাং, এখানে পারমিট হচ্ছে।
বারটাং যাওয়ার পথে জিরাকটাং। এখানে একটি দক্ষিণী মন্দিরও আছে। জিরাটাং থেকে বারাটাং যাওয়ার পথে গাড়ির কনভয় যাওয়ার জন্য গাড়ির লাইন সামনে শুরু হয়েছে, আর পেছন দিক থেকে দেখালাম বিশাল লাইন। আমরা এখন জারোয়া অধ্যুষিত অঞ্চলের মধ্যে দিয়ে যাব। এখানে সম্পূর্ণভাবে ছবি ও ভিডিও তোলা মানা, তাই সচক্ষে জারোয়া দেখতে গেলে এখানে আসতেই হবে। বারটাঙে শিপ পারাপার, শিপে করে বাস গাড়ি সব যাচ্ছে ওপারে। আমরা জারোয়া অঞ্চল পার হওয়ার সময় বনাঞ্চলে রাস্তায় লরিতে করে তাদের যেতে দেখেছি, এবং নদীতে ছোট নৌকোয় তারা পরিবার নিয়ে এপার থেকে ওপারে ভেসে চলেছে। সেটাও আমরা চাক্ষুষ দেখেছি এই জারোয়াদের, এবং তাদের স্বতঃস্ফূর্ত জীবন আমাদের উপর থেকে ভালোই লেগেছে। বোটে করে আমরা এখন লাইমস্টোন কেভে কাছাকাছি যাব। ওখান থেকে 25 মিনিট হাঁটতে হবে। এখন সিস্টার বোটের দিকে যাচ্ছি। এই যে বোট এসে গেছে আমাদের। এইখান থেকে বোটগুলো ছাড়ে। চলো উঠি যাও। 1 2 3 4 5 6 7 8 9 10 10 members. বারাটাঙে আমরা গভীর নদী জাহাজে পেরোনোর পর এখান থেকে আমরা হাই স্পিড বোটে চলেছি লাইমস্টোন কেভের দিকে। এখান থেকেই টিকিট ইত্যাদি করে আমরা যাচ্ছি লাইমস্টোন কেভের দিকে। এই জলপথটি যেখান দিয়ে এই শিপ যায় সেটা অসাধারণ একটি পথ। লাইমস্টোন কেভে যাওয়ার ভেতরে দিয়ে ম্যানগ্রোভ ফরেস্ট। লবণাম্বু উদ্ভিদ এগুলো। বারাটাঙের খরস্রোতা নদী পেরিয়ে এই যে ম্যানগ্রোভ বা লবণাম্বু উদ্ভিদের জঙ্গলে ঢুকে পড়া, এবং সেটাকে এখানকার প্রশাসন এত সুন্দরভাবে মানুষের দৃষ্টিগোচরের জন্য করে তুলেছে, সেটা অবশ্যই তাদের ধন্যবাদ প্রাপ্য। আমরা দেখতে দেখতে সেই ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে লাইমস্টোন কেভের কাছে স্টপেজে দাঁড়ালাম। এখন এখান থেকে হেঁটে লাইমস্টোন কেভে যাওয়া হবে, প্রায় 25 মিনিটের রাস্তা। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে কাঠের সেতু দিয়ে আমরা লাইমস্টোন কেভে যাচ্ছি। এখানকার ফরেস্ট ডিপার্টমেন্ট এবং ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা সুন্দর ব্যবস্থা। এটা বিশাল জঙ্গল ম্যানগ্রোভ, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। লাইমস্টোন কেভের কাছে এখানে কিছু দোকান আছে যেখানে জল, চা ইত্যাদি পাওয়া যায়। গ্রামও আছে, আর একটা ব্রিজ, আর এই ব্রিজ দিয়ে উঠে যেতে হয় ইয়েতে। হাই স্পিড বোটে বাদাবন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি লাইমস্টোন কেভের দিকে। এই যে জঙ্গলময় পরিবেশ, সুন্দর এই পরিবেশের মধ্যে দিয়ে লাইমস্টোন কেভে যাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। লাইমস্টোন কেভে ঢোকার রাস্তা।
একদম ডিপ অন্ধকার। এখানে দু জায়গায় দুটি লাইমস্টোন কেভ আছে, দুটোই খুব সুন্দর। এই লাইমস্টোন কেভ বা চুনাপাথরের গুহগুলো সত্যিই খুব সুন্দর এবং এই চুনাপাথরের জন্য বিভিন্ন আকৃতি ধারণ করে, কোনোটা গণেশের, কোনোটা হাতির, ইত্যাদি ইত্যাদি এমন আকৃতি ধারণ করে দেখলে মনে হয় কোনো শিল্পীর আঁকা বোধ। तो न्यू फॉर्मेशन हो रहा है, न्यू बन रहा है। ये कितने पुराना है ये केव? शुरू से? शुरू से सर। अच्छा। ये सर सी वाटर में जो सी लाइन में जो दबा हुआ था, फिर बाद में फ्लो टाइड हो गया, उसके बाद। अच्छा, चलिए आप इधर और कुछ नहीं है ना? नहीं और कुछ नहीं है। ये जब 2004 में सुनामी और भूकंप एक साथ आया था ना सर, जब ऊपर से स्टोन गिरकर जाम कर दिया, इसलिए 20 मीटर अंदर तक था। ओके ओके। লাইমস্টোন কেভ 2 যাওয়ার রাস্তা। লাইমস্টোন কেভের থেকে প্রায় 500 মিটার দূরে এই দ্বিতীয় কেভটি আছে। লাইমস্টোন কেভ 2 এ ওঠার সিঁড়ি। এটা লাইমস্টোন কেভ 2। বারটাং লাইমস্টোন কেভে যাওয়ার জন্য এটা সত্যি সুন্দর। রাত 2:30টার সময় আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে বেরিয়ে আমরা চলে এলাম জিরাটাং। জিরাটাং থেকে বারাটাং থেকে নদী পেরিয়ে হাই স্পিড বোটে চলে এলাম লাইমস্টোন কেভে। এইখানে দুটি লাইমস্টোন কেভ আমরা দেখলাম, অত্যন্ত সুন্দর এই লাইমস্টোন কেভ। এগুলো দেখে আমরা আজকের মতো আমাদের এই ভ্রমণ বৃত্তান্ত শেষ করছি। আপনারা যারা পুরো এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব, লাইক ইত্যাদি আমাদের করবেন, এই আশা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার। নমস্কার বন্ধুরা, আমাদের আন্দামান ভ্রমণের এই 5ম পর্বে আমরা বারাটাং থেকে যাব ডিগলিপুর। এই ডিগলিপুর যাওয়ার পথে অনেকগুলো সমুদ্র, বিচ ইত্যাদি দেখব এবং ডিগলিপুর থেকে আমরা চলে যাব রস এবং স্মিথ আইল্যান্ডে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং উপভোগ করুন। আন্দামানের বারাটাং থেকে ডিগলিপুর যাওয়ার রাস্তার ভয়ঙ্কর অবস্থা। এটা গান্ধীঘাট ব্রিজ, ডিগলিপুর যাওয়ার পথে পড়ে। রঙ্গতের আম্রকুঞ্জ বিচ। অসাধারণ সুন্দর এই বেশটি, যেমন সবুজ তেমন ঢেউ। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর যাওয়ার রাস্তায়, পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর যাওয়ার পথে পড়ে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে এই ধনিনালা বিচে যাওয়া। পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর যেতে ধনিনালা বিচ।
দিগলিপুরে আমরা রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের দিকে যাচ্ছি। আমরা রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে যাচ্ছি বোটে করে, হাই স্পিড বোট। নীল আকাশ, পান্না সবুজ জল, বোটটি ভয়ঙ্করভাবে দুলছে সমুদ্রের জলের ধাক্কায়। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড, দুটো আইল্যান্ড জোয়ারের সময় আলাদা হয়ে যায়, আবার ভাটার সময় এই দুটো আইল্যান্ড বালিয়াড়ির মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং যাওয়া আসা করা যায়। আমরা চলে এলাম রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড দুটো এখন জোয়ারের জন্য আলাদা হয়ে আছে। আস্তে 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 জোয়ার কমে ভাটা হয়ে গেলে এই দুটো জিপের মধ্যে দিয়ে এই বালিয়াড়ি দিয়ে যায়। এখন জল আছে তাই যাওয়া যাবে না, এরপরে যাওয়া যাবে। আর রস আইল্যান্ড থেকে সমগ্র আন্দামান দিগলিপুরের দৃশ্য। দিগলিপুরে থেকে আমরা চলে এসেছি এই রস আইল্যান্ডে। অসাধারণ সৌন্দর্য এই রস আইল্যান্ডে, পান্না সবুজ জল, চারিদিকে সবুজে সবুজ। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে নামার পরেই দেখতে পেলাম অসংখ্য শঙ্খ, ঝিনুক, শামুক, এরা বালিয়াড়ি দিয়ে বালির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। অনেকক্ষণ ধরে এগুলো দেখে খুব ভালো লাগলো। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড খুব সুন্দর করে সাজানো এবং এখানে বেশ কিছু দোলনা ইত্যাদি, বসার জায়গা, ছোটদের খেলার জায়গা ইত্যাদি আছে। সুন্দর জায়গা। আমরা ভারতবাসী বা বাঙালিরা পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র তটে ঘুরে বেড়াই, কিন্তু আমাদের দেশের মধ্যেই যে কত শত সুন্দর বীচ আছে সেগুলো আমরা ভুলে যাই। আমাদের খুব কাছেই যে আন্দামান, সেটা বিদেশ না, সেটা তো স্বদেশ। সেখানে আমরা গিয়ে মাতোয়ারা হয়ে পড়েছি। আমরা দেখছি এবং ক্যামেরার মধ্যে দিয়ে আমরা কিছু অন্যরকম মুহূর্ত তুলে রাখার চেষ্টা করছি। এই জায়গাটা পুরো জলে জোয়ারে ডুবে যায়। এখন ভাটা, তাই যাওয়া যাচ্ছে, কিন্তু জোয়ারে যাওয়া যায় না। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের সংযোগকারী এই রাস্তাই বলুন বা জোয়ারে ডুবে যায়, ভাটায় এখানে জল এসে যায়, যাওয়া যায় না। এবং পথটা বেশ রোমহর্ষক পথ। হঠাৎ করে যদি অনেক জল এসে যায় তাহলে মানুষ ভেসে চলে যায়। আমরা রস থেকে চলে এলাম স্মিথ আইল্যান্ডে। লোকজন এখানে একদম নেই। এই দূরে দেখা যাচ্ছে রস, ওইখান থেকে আমরা এই জলের ভেতর দিয়ে চলে এলাম ভাটা আছে বলে। আন্দামানের দিগলিপুরের কাছে যে এইরকম দুটি দ্বীপ, যেটা জোয়ার ভাটায় জুড়ে যায় এবং বন্ধ হয়ে যায়, ঠিক একই রকম, তবে অনেক ছোট হচ্ছে। থাইল্যান্ডে
এরকম একটি দ্বীপ আমরা দেখে এসেছি, সেটাও অনেকটা এইরকম, তবে অনেক ছোট। আমরা আজকের এই দ্বীপে এসে যে আনন্দ পেয়েছি তার বহিঃপ্রকাশ আমাদের মধ্যে ঘটছে। একদম ফাঁকা এই বিচে আমরা একা, মনে হচ্ছে যেন আমরা এই দ্বীপের অধীশ্বর। তাই নিজেরা নাচে গানে আনন্দে মেতে উঠেছি। রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডের ভেতর দিয়ে চলে এলাম স্মিথ আইল্যান্ডে। ঘন জঙ্গলে ঘেরা এই দ্বীপ স্মিথ আইল্যান্ড, বিশাল বিশাল গাছ এবং মোটা গাছগুলো, অদ্ভুত শেপের গাছ সব, এবং দূরে ওই সমুদ্র দেখা যাচ্ছে। রস আইল্যান্ড থেকে স্মিথ আইল্যান্ডে আসার চর, জোয়ারে এই চর ডুবে যায়, ভাটায় এই চর জেগে ওঠে। আমরা ফিরে এলাম রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড ঘুরে আবার দিগলিপুরে। এবার নামবো দিগলিপুর জেটিতে। বারাটাং থেকে দিগলিপুর যেতে পঞ্চবটি বিচ, সত্যি পঞ্চবটি জায়গাটা। আন্দামানের মরিস ডেরা বিচ দ্বীপ। আন্দামানের বারাটাং থেকে দিগলিপুর আসা যাওয়ার পথে মধ্য আন্দামানে নিম্বুতলায় একটি কালী মন্দির আছে, যেটা রাস্তা থেকে একটু উপরে সামান্য উঠলে এই মন্দিরটি পাওয়া যায়। এই মন্দিরটিও, কালী মন্দিরটিও খুব সুন্দর। সকলের বলেছিস এই মন্দিরটি দেখে নেওয়া উচিত। দিগলিপুর থেকে ফেরার সময় আমরা রানঘাটে থাকলাম এবং আশপাশটা একটু দেখে নিলাম। পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর যেতে রানঘাটে আমাদের থাকার জায়গা বা হোটেল। আর এই রানঘাট জায়গাটা সুন্দর জায়গা, সমস্ত রকম ফেসিলিটিস এখানে পাওয়া যায়। ফেরার পথে বারাটাঙে নদী পারাপারে, বারাটাঙে শিপ থেকে সব মানুষজন নামছে একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে। এই শিপে গাড়িও পার হয়। বারাটাঙে আমরা শিপে পার হচ্ছি বারাটাং নদী।
ব্লেয়ার এয়ারপোর্টে আমরা ফিরে আসার সময় ঢুকছি। 10 দিনের এই আন্দামান ভ্রমণ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে এবং কাজে লাগে তাহলে আনন্দিত হব। সকলে ভালো থাকবেন। নমস্কার। ठीक है।